ক্যাডাভরিক অর্ডার কি? মরা পচা গন্ধ, হ্যাঁ, বিশ্রী গন্ধ, নাকে আসা মানে এত মানে ভিতর থেকে সব বাড়ি আসবে এরকম একটা বিষয়। সিনের কি সিনোনিম যেগুলা আছে, আর কি কি নাম আছে সেগুলা জানা। হ্যাঁ, আমি কয়েকটা নাম আমি আপনাদেরকে লিখে দিচ্ছি, নোট করে নেন। হোয়াইট আর্সেনিক, আর্সেনিকাস অ্যাসিড, আর্সেনিক, আর্সেনিক ট্রাইঅক্সাইড, আমরা সংক্ষেপে লিখি ARS, তাই না? ARS, অথবা আমরা অনেক সময় লিখি AA, আর্সেনিক অ্যালবাম। এই জিনিসগুলো আমাদের জানতে হয়। আপনি প্রেসক্রিপশন করতে গেলে প্রেসক্রিপশনে আমাদের এইভাবে আমরা লিখি। আমি অনেক সময় লিখি যে এ ট্রাইঅক্সাইড, অনেক সময় লিখি। তো এটা বেসিক্যালি সব ম্যাথমেটিক্যাতেই আপনি পাবেন। আর্সেনিক আমাদের কাছে একদম ব্রেড এন্ড বাটার রিমেডি। তো আমি আমাদের মহামতিদের, স্টলওয়ার্ডদের কিছু উদ্ধৃতি আমি আপনাদের সামনে একটু দিতে চাই। এর আগেও আমি দিয়েছি, নতুনদের জন্য এটা কাজের হবে। তার মধ্যে অন্যতম বিষয় যেটা আমাদের ডক্টর জিটি কেন বলেছেন, মহামতি কেন বলেছেন। কেন কি বলেছেন? কেন বলেছেন আর্সেনিকের কিওয়ার্ড গুলো কি বলেছেন? অ্যাংজাইটি, অ্যাংজাইটি, রেস্টলেসনেস, প্রস্ট্রেশনস, বার্নিং এন্ড ক্যাডাভরিক অর্ডার আর প্রমিনেন্ট ক্যারেক্টারিস্টিক। অ্যাংজাইটি থাকবে, অত্যন্ত রেস্টলেসনেস থাকবে, অস্থির থাকবে, প্রস্ট্রেশন থাকবে, বার্নিং এন্ড ক্যাডাভরিক অর্ডার, বার্নিং জ্বালা থাকবে, আর কি বলছে ক্যাডাভরিক মানে, ক্যাডাভরিক মানে কি? মরা পচা দুর্গন্ধযুক্ত একটা গন্ধ তার মধ্যে থাকবে। আর ডক্টর জর্জ ভিতুলকাস এই কেন্টের কথাটাকে আরেকটু মডারেট করছেন, করে তিনি কি বলতেছেন? তিনি বলছেন, লিখে দিই, অ্যাংজাইটি, রেস্টলেসনেস, অ্যাগ্রাভেশন বাই কোল্ড, ওর্স আফটার মিডনাইট। অ্যাগ্রাভেশন বাই কোল্ড মানে ঠান্ডায় বৃদ্ধি হবে, ওর্স আফটার মিডনাইট মধ্যরাত্রে তার বৃদ্ধি হবে, থার্স্টি ফর সিপ মানে মানে ঠোঁট ভিজানোর মতন তার তৃষ্ণা, এমন তৃষ্ণা যে একটু ঠোঁটে পানি ঠেকালেই তৃষ্ণা মিটে যায়। তারপরে পিরিয়ডিসিটি হবে, অল্টারনেশন অফ সিম্পটম, তার সিম্পটম গুলা অল্টারনেট করবে, বিপরীত বিপরীত সিম্পটম আসবে, আলসারেশন, বার্নিং, পেইন থাকবে। হ্যাঁ, তো এইটা হলো জর্জ ভিতুলকাস বলেছেন। তো জর্জ ভিতুলকাস এবং কেন এই দুটাকে যদি আমরা একটা কম্প্যাক্ট করি, তাহলে আর্সেনিকের মধ্যে আমরা পাবো হচ্ছে অ্যাংজাইটি, রেস্টলেসনেস, প্রস্ট্রেশন, বার্নিং। আমি পরের আলোচনাগুলোতে আসছি। দ্বিতীয় আরেকটা বিষয় বলেছেন উনি, সেটা হলো যে ওর্স আফটার মিডনাইট মানে মিডনাইট অ্যাগ্রাভেশন। হ্যাঁ, কেন্ট বলেছেন, কেন্টের ম্যাথমেটিক্যাতে লেখা আছে যে এদের অনেক মানসিক সমস্যা, পাশাপাশি শারীরিক সমস্যা বা কষ্ট নির্দিষ্ট সময় পর পর বেড়ে যায়। তিনি বলতেছেন, তার কেন্টে একদম এইভাবে লেখা আছে, আর্সেনিকাম আর কোর্স ফ্রম 1 টু 1 PM টু 2 PM আর 1 AM টু 2 AM। এটা হচ্ছে কেন্টে বলা আছে। আর তৃতীয় কথা আমরা কি বললাম? শাস্তি ফর স্লিপ, এটা আমি আলোচনা করতেছি। আর ক্যাটাগরিক অর্ডার, ক্যাটাগরিক অর্ডার কি? মরা পচা গন্ধ, হ্যাঁ, বিশ্রী গন্ধ, নাকে আসা মানে এত মানে ভিতর থেকে সব বাড়ি আসবে এরকম একটা বিষয়। তাহলে ক্যাটাগরিক অর্ডারস, অর্ডারস, ক্যাটাগরিক অর্ডারস কি? এটা ডিকেড অর্ডারস অফ রক, এত বেশি গন্ধ যেটা আপনি সহ্য করতে পারবেন না, ডেড বডির মরা পচা গন্ধ। হ্যাঁ, মাস্টার কেন্ট আরো বলেছেন, দ্য সারফেস অফ দ্য বডি ইজ পেল, লিখে দিচ্ছি, দ্য সারফেস অফ দ্য বডি ইজ পেল, কোল্ড, ক্লেমি এন্ড সোয়েটিং এন্ড দ্য অ্যাসপেক্ট অফ ক্যাডাভরিক। ঠিক আছে, শরীরের উপরিভাগ হচ্ছে ফ্যাকাশে, ঠান্ডা, আঠালো ঘাম এবং ব্রিথ পথ। ঠিক আছে, তিনি বলতেছেন এইরকম, তার মধ্যে অবসাদ চলে আসে, মরার মতন দেখায়, লাইক এ ক্যাটাগরি। কেন্টের ম্যাথমেটিকা পড়বেন, দেখবেন যে খালি আর্সেনিকের মধ্যে ক্যাটাগরিক দিয়েই সব বর্ণনা লেখা আছে। আমাদেরকে মনে রাখতে হবে, রেস্টলেসনেস, অ্যাংজাইটি, এই স্টেটটা ক্যাডাভরিকের দিকে নিয়ে যায়, তাকে মৃত্যুর দিকে নিয়ে যায়। ঠিক আছে, আর ক্যাডাভরিক ডিসচার্জ কি?
কেন্টের মধ্যে দেওয়া আছে ক্যাডাভরিক ডিসচার্জ। ডিসচার্জ মানে কি, যেগুলো আমাদের বাহ্য থেকে বাড়ায়, তাই না? যে নাক দিয়ে সর্দি বাড়াচ্ছে, এটা একটা ডিসচার্জ। তো ক্যাডাভরিক ডিসচার্জ হচ্ছে যে জিনিসটা ভিতরে লুকানো আছে। আর্সেনিক বাহির থেকে একদম চকচকে, একদম ফিটফাট, বাইরে ভিতর কি বলে জানো, ভিতরটা সদরঘাট, বাইরে ফিটফাট, ভিতরটা সদরঘাট। হ্যাঁ, একদম চকচকে ফিটফাট পরিপাটি, একদম গ্লোয়িং, উজ্জ্বল, এত সুন্দর উজ্জ্বল গ্লেজ। গালে ব্রণ উঠছে, যেই আপনি ব্রণটাকে গলালেন, কি গন্ধ, দুর্গন্ধ, পচা গন্ধ। ব্রণের যে ডিসচার্জটা বাড়ালো, যে ময়লাটা বাড়ালো, সেটা এত গন্ধ। হ্যাঁ, রুগী ডায়রিয়াতে ভুগছে, বারবার তার টয়লেটে যেতে হচ্ছে। আপনি এবার টয়লেটে গেলেন, এত দুর্গন্ধ, অসহ্য গন্ধ, বমি চলে আসবে, মরা পচা গন্ধ, তার টয়লেটের গন্ধ মরা পচা। এটা হলো ক্যাডাভরিক অর্ডার। ঠিক আছে, কেন বলছেন যে তার পাদু বা যেটা দূষিত বায়ু অথবা পায়খানা একদম মাংস পচার গন্ধ আসে। এটাই হলো আর্সেনিক অ্যালবাম, ক্যাডাভরিক। আমি এর আগেও বুঝাইছিলাম ক্যাডাভরিক, ক্যাডাভরাস। ঠিক আছে, তো ক্যাডাভরাস এটা তাহলে ভালো কিছু না, এটা হলো ডার্টি। হ্যাঁ, এটা হলো ডার্টিনেস অফ আর্সেনিক। এই বিষয়গুলো আমাদেরকে বুঝতে হবে। আর্সেনিকের আরেকটা অন্যতম কি ফিচার আছে, যেটা মহম্মদ কেন্ট বলেছেন, মস্তিষ্কে জ্বালা পোড়া করে, এজন্য এরা ঠান্ডা পানিতে মাথা ধুতে চায়। তিনি কি বলছেন? হেড ইজ হট while the body is cold. মাথা গরম, বডি ঠান্ডা। ঠিক আছে, তো এই বিষয়গুলো আমরা কিন্তু আপনার আর্সেনিক পড়তে গেলে প্রত্যেকটা প্রত্যেকটা ম্যাথমেটিক্যাতে পাবো। ঠিক আছে, আমার প্রিভিয়াস আলোচনা থেকে আমি একটু আলোচনা করলাম। এরপর আমি আমার প্রেজেন্টেশনটা একটু আপনাদের সাথে শেয়ার করতে চাই। প্রেজেন্টেশনটা নোট করে নিন, এখানে আরো অনেক কিছু নোট আছে। আমরা নতুন ভাবে আর্সেনিকটাকে দেখার বা বোঝার চেষ্টা করছি। ঠিক আছে, তো আর্সেনিক অ্যালবাম দেখা যাচ্ছে তো? হ্যাঁ, এখানে কি বলছি, আর্সেনিক কি হলো? প্রথম কথা, আর্সেনিকের মূল আলোচনা কিন্তু এটা। আমি এখন যে আলোচনা করব আর্সেনিক সম্পর্কে, আমরা বিস্তারিত কিন্তু আলোচনা করব। প্রথম কথা হচ্ছে, ডিউরিং দ্য চিল দেয়ার ইজ নো থার্স্ট, এক্সপেক্ট দ্য হট ড্রিঙ্কস। আমাদের চেম্বারে যখন কোনো মা এসে বলে যে তার বাচ্চা অল্প অল্প করে পানি খাচ্ছে, এই মহিলার মা কিন্তু, এই বাচ্চাটার মা কিন্তু বলেছিল যে অল্প অল্প করে পানি খাচ্ছে, সেটাও কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ ইন্ডিকেশন। আমাদের ক্লাসিক্যাল ডাক্তাররা এটা নেয়, আমাদের ক্লাসিক্যাল ডাক্তাররা আর্সেনিকের এই সিমটমটা কিন্তু নেয়। হ্যাঁ, এই বাচ্চাটা পিপাসায় তৃষ্ণা যখন হচ্ছিল, তখনও কিন্তু সে বারবার পানি খেতে চাচ্ছিল। এই জন্য আর্সেনিকের রোগী বা তার আত্মীয় যখন কথা বলে, তখন আমাদের প্রত্যেকটা কথা খুব মন দিয়ে শুনতে হয়। আর্সেনিক বলে না, যে কোনো মেডিসিনের কোনো কথা বললে ডেফিনেটলি আপনাদেরকে মন দিয়ে শুনতে হবে। হোমিওপ্যাথি কি কেবল লক্ষণ মেলানো, নাকি রোগীর গভীরে পৌঁছানো? আমরা কি কেবল মাইন্ড দিয়ে বুঝবো বা কেবল মন দেখবো? হ্যাঁ, যখন আপনি কাউকে কোনো কেস সম্পর্কে বলবেন, তখন মনে হবে তাতে সব গুণ আসবে, এমনকি ম্যাথমেটিক্যাল সব গুণগুলা ওই কেসের মধ্যে পাবে, ওই বাচ্চার মধ্যে পাওয়া যাবে। হ্যাঁ, কিন্তু সচরাচর প্র্যাকটিসে কিন্তু আমরা সব জিনিস কিন্তু ওইভাবে পাই না, কিন্তু অনেক ইন্ডিকেশন কিন্তু আমরা পাই। আপনি হয়তো ওই যে আমাদের রুব্রিক্স আছে না, ক্যারিড ডিজায়ার টু বি ক্যারিড ফাস্ট, ক্লিনজিং, ড্রপিং, যে রুব্রিক্স গুলো আছে, হ্যাঁ, সেগুলা নিলেন। হ্যাঁ, অন্য লক্ষণগুলো হয়তো নিলেন না। হ্যাঁ, কিন্তু অন্য জিনিসগুলোরও কিন্তু চলে আসে, আমরা হয়তো গুরুত্ব দিচ্ছি না, কিন্তু আসে। রোগীর মা বললো না যে বারবার, বাচ্চার মা বললো না যে বারবার পানি একটু একটু করে খাই, তো এগুলা কিন্তু দেখা যায়।
এই জিনিসগুলো দেখলে আপনি একদম মেডিসিনকে 100 কনফার্ম করতে পারবেন। তো যাক, আমরা যখন পড়েছি, কলেজে ছিলাম যখন পড়তাম, হ্যাঁ, সেই বিষয়গুলাই আমি কিন্তু আপনাদের সাথে এখন একটু একটু করে শেয়ার করছি। আমরা পড়েছি কি, এই যে যে কথাটা লিখলাম যে ডিউরিং দ্য চিল দেয়ার ইজ নো থার্স্ট, চিল দেয়ার ইজ নো থার্স্ট, দেয়ার ইজ নো থার্স্ট, খুব ইম্পর্টেন্ট, স্পেক ফর হট ড্রিঙ্কস, মানে শীতল অবস্থা বা চিল ডিউরিং, শীত লাগা অবস্থায় গরম পানীয় হট ড্রিঙ্কস ছাড়া তার অন্য কোনো তৃষ্ণা থাকে না, অন্য কোনো তৃষ্ণা থাকে না। এরপরে কি, এরপরে হলো ডিউরিং দা হিট দেয়ার ইজ থার্স্ট লিটল অ্যান্ড অফেন ফর enough water to moisten the mouth which is almost no thirst। এই যে এই গল্পগুলো করছি না, এগুলো সব কিন্তু জেটি কেন্টে লেখা, কেন্টের ম্যাথমেটিকা থেকে এই উদ্ধৃতিগুলো আমি দিচ্ছি। এরা কি করে, হিট ডিউরিং, হিটের সময় কি করে, প্রচন্ড উত্তাপের সময়, হিটের সময় খুব অল্প অল্প করে এবং বারবার পানি পান করতে চায়, পানের তৃষ্ণা তার মধ্যে থাকে। এবং সেটা কি বলছে, ময়েশ্চার ইন দা মাউথ, মানে কেবলমাত্র মুখ ভেজানোর জন্য, এটাকে আসল তৃষ্ণা বলা যাবে না, একটু ঠোঁট ভিজে গেল বাস হয়ে গেল, সিপ অফ ওয়াটার, ওই যে বললাম না একটু ভিজলেই হবে। তো আমরা যখন, আমি আগে যখন ক্লাসিক্যাল প্র্যাকটিস করতাম, কলেজে যখন পড়তাম, কলেজে থাকতে এটা আমি জানতাম না। আমি ভাবতাম যে সে হয়তো পানি খেয়ে নাই, সিপ অফ ওয়াটার মানে এক ঢোক খেয়ে ফেললো। কিন্তু পরে বুঝলাম যে এটা আসলে খাওয়াটা না, এটার উদ্দেশ্য হলো তার মুখ ভেজানোটার জন্য সে হচ্ছে মূলত একটু পানি নেয়। ঠিক আছে, আবার দেখেন পরের স্লাইডটাতে যাই, আবার কি বলছে, আবার ডিউরিং দা সুইট দেয়ার ইজ থার্স্ট ফর লার্জ ড্রিঙ্ক, যখন ঘাম হয় তখন সে প্রচুর পরিমাণে পানি পান করে। তাহলে তিনটা পর্যায়, এই তিনটা পর্যায়ের পার্থক্য যদি রোগী বলতে পারে, বা তিনটা পর্যায় নিয়ে রোগী যদি বলতে পারে, বা আপনি জিজ্ঞাসা করে বের করতে পারেন, তাহলে এটা আমাদের জন্য খুব ভালো একটা লক্ষণ হতে পারে, সিম্পটম হতে পারে, কনফার্মেটরি সিম্পটম হতে পারে। তো আজকে যারা মানে আমার এখানে আপনারা ক্লাস করছেন, আর্সেনিককে আমরা কিন্তু আসলেই ডিফারেন্ট ভাবে চেনার চেষ্টা করতেছি, যেটা প্রচলিত ম্যাথমেটিকা গুলাতে আপনি এইভাবে পাবেন না। আমি যেভাবে ফোকাস করে পড়ানোর চেষ্টা করছি, হ্যাঁ, আপনাদের আর্সেনিক সিলেকশনের স্কিলটাই চেঞ্জ করে দিবে একদম। যারা নতুন তারাও যদি মনে করেন যে না, এই কথাটুক মনে রেখে আর অন্য কথা নেবেন না, এইটুক মনে রেখেই প্রেসক্রিপশন করা শুরু করবেন, আপনি ডেফিনেটলি যে কোনো কেসে আর্সেনিক আপনি প্রেসক্রাইব করতে পারবেন। জাস্ট একটু মন দিয়ে শোনেন। পরের স্লাইডে চলে গেলাম, কি লেখা আছে এখানে, লেখা আছে ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস। প্রত্যেকটা মেডিসিনের একটা করে শিরোনাম দেওয়া যায়, সেরকম একটা শিরোনাম আমরা আর্সেনিকের কাছে দিতে পারি, ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস। এই ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস শুনলে আমাদের একটা সিনেমার কথা মনে পড়ে, হ্যাঁ, তো কারা কারা দেখেছেন, 9, 10, 12 পর্ব পর্যন্ত আছে ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস। তো আমাদের ওষুধের সাথে কিন্তু এই ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস ওয়ার্ডটা খুব ভালো মানায়, কারণ আর্সেনিক এমনই, যদি সবকিছু দ্রুত না হয়, ফাস্ট না হয়, তবে সে প্রচন্ড ফিউরিয়াস হয়ে পড়ে, ক্ষিপ্ত হয়ে পড়ে, প্রচন্ড রাগান্বিত হয়ে পড়ে। তো আর্সেনিকের শুরুতে আমরা পরের স্লাইডে যাই, দেখা যাচ্ছে না, আমি আপনার জন্য ড্রয়িং দিয়েছি, এটা ভালো করে বুঝেন। হ্যাঁ, আমরা 4টা বৈশিষ্ট্য অ্যাকর্ডিং টু আওয়ার স্টলওয়ার্ড ডক্টর কেইন, ডক্টর ভিতুলকাস, ডক্টর ক্লার্ক আর যারা আছেন তাদের ইয়ে অনুযায়ী আমরা আর্সেনিকের 4টা বৈশিষ্ট্য পাচ্ছি। প্রথমটা হচ্ছে রেস্টলেসনেস, অস্থিরতা, এটা খুবই কমন, এটা সবাই জানেন, আর্সেনিক মানে তার মধ্যে রেস্টলেসনেস থাকবে। ঠিক আছে, তো রেস্টলেসনেস যেটা আগে থাকে, ওয়ার্ডের আগে যেটা থাকে সেটাকে বলে প্রিফিক্স, আর পরে যেটা থাকে সেটাকে বলা হচ্ছে সাফিক্স, তাই না? তো এই রেস্টলেস এর সাফিক্সটা হচ্ছে কি নেস, NESS। নেসের মানে হলো কন্ডিশন, এমন একটা কন্ডিশন যেখানে সে রেস্ট নিতে পারে না বা বিশ্রাম নিতে পারে না, রেস্ট কম হয়, রেস্টলেসনেস, রেস্টলেসনেস।
রেস্ট কম হচ্ছে। অসুস্থ অবস্থার ভিতর থেকে তার যে ইচ্ছা, মানে আমার যদি অসুখ হয় তাহলে আমার মধ্যে কি হবে, যে একটু রেস্ট নিয়ে একটু শুয়ে থাকি, একটু বিশ্রাম করব। তো তার এই শুয়ে থাকতে বা বিশ্রাম করতে একদমই ভালো লাগে না, সে নড়াচড়া করতে থাকে বা এদিক ওদিক ঘুরতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে। এটি হলো রেস্টলেসনেস। দ্বিতীয়টা কি? দ্বিতীয়টা হচ্ছে ডিসপেয়ার। ডিসপেয়ারটা কি? চরম হতাশা। হ্যাঁ, আমরা আলোচনা করব যে আর্সেনিকের পরবর্তীতে যে ডিসপেয়ার তার কোথায় লাগে, হ্যাঁ, কিভাবে ডিসপেয়ার চলে আসে, এগুলো আমরা আলোচনা করব এই ক্লাসগুলোতে থেকে। আপনাদের জন্য কাজে লাগবে, এই আলোচনাগুলো পাবেন না। এই পরের পয়েন্টটা কি হচ্ছে? ইনটলারেবল অ্যাঙ্গুইশ, অসহ যন্ত্রণা, অ্যাঙ্গুইশ, মেন্টালি ফিজিক্যালি রেস্টলেসনেস, এবং তার সাথে কি থাকতেছে? ফেয়ার, ভয় মিশিয়ে থাকে। এটাই হোমিওপ্যাথির সৌন্দর্য। হোমিওপ্যাথি কিন্তু আপনাকে এইভাবে শিখতে হয়, ঠিক আছে? হোমিওপ্যাথি কিন্তু ওরকম না যে জ্বর হলো আর্সেনিক দিয়ে দেবো, অ্যাকোনাইট দিয়ে দেবো। হোমিওপ্যাথি এইভাবে শিখতে হয়, পিওর হোমিওপ্যাথি কিন্তু এইভাবে শিখতে হয়। হ্যাঁ, পরের স্লাইডে গেলাম। পরের স্লাইডে কি বলতেছি? পরের স্লাইড হচ্ছে কন্টিনিউয়াসলি চেঞ্জিং হিজ পজিশন ইন বেড, will get out of one bed into another and lies now here and there. কে বলেছে এটা? ম্যাথমেটিক্যাল পিউরাতে দেওয়া আছে, আমাদের হ্যানিম্যান স্যার বলেছেন। হ্যানিম্যানের উদ্ধৃতি আমি বলতেছি। সে কোনো জায়গাতে স্থির থাকতে পারে না, কন্টিনিউয়াসলি চেঞ্জ হিজ পজিশন ইন বেড, বিছানায় অবস্থান পরিবর্তন করতে থাকে। ম্যাথমেটিক্যাতেও আছে, এক বিছানা থেকে অন্য বিছানায়, ওয়ান বেড টু অ্যানাদার যেতে চায়। এখন এই যে বাচ্চাটার কেস আমরা যেটা বললাম, একটু আগে বর্ণনা করলাম, এখানে আমি একটা কথা আপনাদেরকে বলেছিলাম, আপনারা মনে রেখেছেন কিনা জানি না। একবার সে বাপের কাছে থাকতেছে, একবার সে মায়ের কাছে যাচ্ছে, কন্টিনিউয়াসলি মুভিং এর মধ্যে যাচ্ছে, ওয়ান বেড টু অ্যানাদার বেড। হ্যাঁ, এখানে কিন্তু বিছানা তো না, বাবা মা কি বিছানা হলো? বিছানা না, বাবা মা তো বিছানা না। বিছানা হলো, ওটা কি বেড? বেড না। কিন্তু আমরা কিভাবে সিম্পটমটা মিলালাম? উইল গেট আউট ওয়ান বেড টু অ্যানাদার বেড। এখানে বেড, বেড যে ওয়ার্ডটা আছে, যেখানে বেড ওয়ার্ড আছে, হ্যাঁ, বেড ওয়ার্ডটাকে আপনি উঠায় দেন, রিপ্লেস করেন প্যারেন্টস দিয়ে, বাবা মা দিয়ে লাগায় দেন। তাহলে কি হবে? সে কখনো বাবার কোল থেকে মায়ের কোলে যাচ্ছে, আবার মায়ের থেকে বাবায় যাচ্ছে। তার জন্য বেড মানে কি? আমরা এই যে বেড, আমার পাশে এই যে বিছানায় বেড আপনি দেখতে পাচ্ছেন না ক্যামেরাতে, বেড হলো এমন একটা কমফোর্টের জায়গা। হ্যাঁ, আমাদের কমফোর্টের জায়গা, যেখানে আমরা আরাম করি, আরামের জায়গা। বাবা মার কোল হলো সেই বিছানার মতন আরামের জায়গা। এটাকে বলে অ্যানালজি করা। হোমিওপ্যাথি কি? হোমিওপ্যাথি হচ্ছে সাদৃশ্যতার বিধান, তাই না? সাদৃশ্যতা করতে হয়, এইভাবে অ্যানালজি করতে হয় আমাদেরকে। সে এই বেডে যাচ্ছে, বাবার কোলে, পাপার কোলে একটা বেড, সেখানে তার স্বস্তি লাগতেছে না, সে কন্টিনিউয়াসলি মুভ করে মায়ের ওখানে যাচ্ছে, আবার মা থেকে যাচ্ছে। ঠিক একইভাবে লাইজ নাও হিয়ার নাও দেয়ার, হ্যানিম্যানের কথা, সে কখনো এখানে কখনো ওখানে। তো এইভাবে ম্যাথমেটিকাকে আপনারা কিন্তু যদি চেষ্টা করেন, যদি আন্ডারস্ট্যান্ড করতে পারেন, তাহলে ম্যাথমেটিক্যাল ল্যাঙ্গুয়েজকে আপনারা রেপার্টরি ল্যাঙ্গুয়েজে কনভার্ট করতে পারেন। ঠিক আছে? কি কঠিন হয়ে যাচ্ছে? স্যার, হ্যাঁ, আপনার তো সোজাই হয়, আর অন্যদের নতুনদের কঠিন মনে হচ্ছে? কেউ বলে না, না স্যার। সব ঘুমাই গেছে। না স্যার। আচ্ছা, সালাম আলাইকুম স্যার, ভালো লাগছে স্যার। হ্যাঁ, ঠিক আছে। তো দেখেন, এবার আমরা আর্সেনিকের রুব্রিক্সের মধ্যে ডাইভার্ট করি, ঢুকে পড়ি। আমরা কোন রুব্রিক্স দিয়ে আর্সেনিক শুরু করব? দেখি কে বলতে পারেন, বলেন। পুরনোদের মধ্যে একজন বলেন, কোন রুব্রিক্স দিয়ে আর্সেনিক শুরু করলে আর্সেনিককে খুব ভালো ডিফাইন করা যাবে? কারো কোনো ধারণা আছে কোনটা দিয়ে শুরু করতে পারি? ক্যারিডিগাস টু বি ক্যারিড ফার্স্ট অথবা ডিজায়ার টু বি ক্যারিড ফাস্ট, বাইটিং বাইটিং টামলার স্যার। ফাইটিং ইজ টামলার। ঠিক আছে, এইটা হলো, এই যে রুব্রিক্স গুলো বললেন, এগুলো হলো আমাদের বাচ্চা লেভেলের রুব্রিক্স, মানে আমাদের লেভেলের একদম মাস্টার স্ট্রোক হলো। আমি আপনাদের সাথে আজকে খুবই চমৎকার অভিজ্ঞতা আলোচনা করব, যেটা দিয়ে, যেটা কেন্দ্র করে আর্সেনিক আবর্তিত হয়।
আমার অভিজ্ঞতার আলোকে আর্সেনিক জার্নি যেখান থেকে শুরু হয় আমরা সেটা নিয়ে আলোচনা করব। এগুলো তো রিঅ্যাকশন, আমরা রিঅ্যাকশনের দিকে পড়ে যাব। আমি বুঝাতে পারলাম? আমরা যা দিয়ে আর্সেনিক তৈরি হয়, আর্সেনিকের জার্নিটা যেভাবে শুরু হয়, আর্সেনিক যেভাবে ডেভেলপ করে সেখান থেকে আমরা শুরু করব। তো আর্সেনিকের এই ভিত্তিটা হলো, পরের স্লাইডে আমরা যাই। পরের স্লাইড কি? থিওরাইজিং। আর্সেনিকের সেই ভিত্তি যেটার কথা এতক্ষণ বলছি সেটা হলো থিওরাইজিং। আমাদের পুরনোরা সবাই এই রুব্রিক্সটা জানেন। স্লাইডটা ভালো করে খেয়াল করেন, ভালো করে। এই যে দেখেন এখানে আর্সেনিক আছে, তাই না? এই যে মাইন্ডটা হলো চ্যাপ্টার, আর এটা হলো রুব্রিক্স, আর এই যে ইয়েগুলো আছে এগুলো হলো মেডিসিন। কি কি মেডিসিন আছে দেখছেন? আর এই যে পাশে একটা করে ওয়ার্ড ছোট করে লেটার লেখা আছে, কে, K2, এগুলো হলো অথারের নাম। তাহলে আর্সেনিক এটা কে দিয়েছে? থিওরাইজিং। কে দিয়েছে মানে কেন্টের বানানো। ঠিক আছে? আর্সেনিক ছাড়া কে আছে থিওরাইজিং এর মধ্যে? সালফার আছে, ভিরেট্রাম আছে, ওপিয়াম আছে, তাই না? ল্যাকিসিস আছে, এরকম আছে। এই একটা রুব্রিক্সের মধ্যে এতগুলো মেডিসিন আছে। তো আর্সেনিক কে দিয়েছে? আর্সেনিক দিয়েছে হচ্ছে কেন্ট। তো আমরা এই বিষয়গুলোকে একটু বুঝবো এবং একটু ভালো করে দেখেন। এখানে আমাদের খুবই পরিচিত একটা মেডিসিন, একটু আগে আমরা যখন ক্লাস শুরু করি তখন আমরা একটা রিভিউ নিয়েছিলাম আমাদের ডক্টর বাশারের কাছ থেকে। তিনি আর্সেনিক বলতে বলতে আমি আর্সেনিক সম্পর্কে জিজ্ঞাসা করলাম, উনি খালি নাক্স ভূমিকার কথা বলতেছিল। আপনারা খেয়াল করছেন? জি স্যার। কেন করতেছিলেন? কারণ আর্সেনিক আর নাক্স ভূমিকা খুব কাছাকাছি, এদের রেস্টলেসনেস, ফাস্টিডিয়াসনেস, এই বিষয়গুলো খুবই কাছাকাছি। এই কারণে উনি কিন্তু বারবার খালি নাক্স নাক্স করতেছিল। দেখেন এই থিওরাইজিং এর মধ্যে কিন্তু নাক্স ভূমিকা নাই। আছে? নাক্স ভূমিকা কিন্তু নাই। ঠিক আছে? আপনারা কি কখনো প্র্যাকটিস লাইফে এই রুব্রিক্সটা ব্যবহার করেছেন? এই রুব্রিক্স যদিও আমি অনেক আগে আপনাদেরকে মনে হয় শিখাইছিলাম, বলেওছিলাম, কিন্তু এত প্র্যাকটিক্যালি বলেছি কিনা আমার মনে নাই। আমি কিন্তু এই রুব্রিক্সটা অনেক আগে শিখছি। ঠিক আছে? কারণ এই রুব্রিক্স দিয়ে আমরা ওপিয়াম, পালসেটিলিয়া, সিপিয়া, সালফার, ভিরেট্রামের মতন ওষুধগুলোকে খুব সহজে প্রেসক্রাইব করতে পারি। কিন্তু এক একজন এক এক ভাবে এক এক কারণে থিওরাইজ করে। হ্যাঁ, অনেক সময় দেখা যাচ্ছে যে আমরা প্রেসক্রিপশন করে ফেলতেছি কিন্তু এই রুব্রিক্স এর ধারে কাছেও আমরা যাচ্ছি না। তো যাক, আমরা স্লাইড একটু যাব। আপনারা একটু মিউট হয়ে যান, তাহলে সুবিধা হবে। পরের স্লাইডে আমরা একটু যাব। দেখেন এই রুব্রিক্সটা একটু ভালো করে দেখেন। প্ল্যান্স মেক্স মেনি প্ল্যান্স, তাহলে মাইন্ডটা হলো চ্যাপ্টার, প্ল্যান্স হলো রুব্রিক্স, আর মেক্স টু মেনি প্ল্যান্স হচ্ছে সাব রুব্রিক্স। এইভাবে আমরা রেপার্টরি স্ট্রাকচার বুঝি, তাই না? তো এই রুব্রিক্সটাতে দেখেন তো এখানে কি আর্সেনিক আছে? আর্সেনিক কিন্তু নাই। এখানে আছে নাক্স ভূমিকা। দেখেন বাসার ভাইয়ের সেই নাক্স ভূমিকার সাথে কিন্তু আমি এখন পার্থক্য করা শুরু করছি। এখানে নাক্স ভূমিকা নাই। তো আমরা আজকে বুঝবো প্ল্যান মেক্স এবং থিওরাইজিং এর মধ্যে পার্থক্যটা কি, নাক্স কি করে আর আর্সেনিক কি করে। দেখুন, একটু আগে আমি বললাম নাক্স ভূমিকা এবং আর্সেনিক উভয়ই ফাস্টিডিয়াস, মানে খুঁতখুঁতে স্বভাব এদের মধ্যে আছে। এই ফাস্টিডিয়াস রুব্রিক্স এর মধ্যে আমরা যদি যাই, আমরা দেখেন আমরা একটু রেপার্টরিতেও যাই, তাহলে আপনাদের জন্য একটু বুঝতেও সুবিধা হবে। আমরা রেপার্টরিতে যাচ্ছি। দেখেন আমরা যদি ফাস্টিডিয়াস রুব্রিক্সটাতে যাই, দেখেন এই যে ফাস্টিডিয়াস রুব্রিক্স এর মধ্যে দেখেন এই যে আর্সেনিক পেয়েছি আমরা। আর্সেনিক একদম ফার্স্ট গ্রেডে আছে। আর নাক্স ভূমিকায় দেখেন এখানে আমার মাউসের এখানে দেখেন নাক্স ভূমিকা, এটা হচ্ছে সেকেন্ড গ্রেডে আছে। তার মানে দুটাই একটা প্রমিনেন্ট ফিচার। ফার্স্ট গ্রেড সেকেন্ড গ্রেড খুব কাছাকাছি, দুইজনই খুব ফাস্টিডিয়াস, তাই না? তো এই দুইটা আমরা
বোঝার চেষ্টা করব যে ডিফারেন্সটা কোথায়। দুটা রুব্রিক্স আলাদা, তাই না? দুইটা রুব্রিক্স আলাদা, প্ল্যান মেকিং, থিওরাইজিং দুইটা আলাদা, কিন্তু এই দুইটার মধ্যে কমন নাক্স ভূমিকা আর আর্সেনিক হচ্ছে ফাস্টিডিয়াস এর মধ্যে আছে। তো যাক, আজ থেকে আপনাদের নতুন জার্নি শুরু হবে, কারণ যা কিছু আছে সবকিছু তো কমন নিয়ে খেলা খেলে লাভ নাই, আনকমন নিয়ে আমাদের খেলতে হবে, তাই না? তো আমরা পরের স্লাইডে চলে যাই। স্লাইড শেয়ার করি। ঠিক আছে, দেখা যাচ্ছে তো মনে হয়। তো আমরা প্ল্যান মেকিং আর থিওরাইজিং এর মধ্যে এখন একটু ডিডি করবো, একটু পার্থক্য করবো। প্ল্যান মেকিংটা কি? হোয়াট ইজ প্ল্যান মেকিং, এর অর্থ কি? এটা কিন্তু নাক্স ভূমিকার প্রধান বৈশিষ্ট্য। আমি নাক্স পড়ানোর সময় বলেছিলাম কিনা আমার ঠিক মনে নাই, এরপরে আবার নাক্স পড়লে তখন আবার এই বিষয়টাকে আমি গুরুত্ব দিয়ে বোঝাবো। প্ল্যান মেকিং এটা নাক্সের প্রধান বৈশিষ্ট্য। রোগী অনেক বড় বড় পরিকল্পনা করবে, অনেক বড় বড় চিন্তা করবে। আমরা পরের স্লাইডে যাই, তাহলে সুবিধা হবে। অনেক পরিকল্পনা, বড় বড় ধারণা করবে, বড় বড় চিন্তা, মহৎ চিন্তা করবে। আমরা নাক্স ভূমিকায় আলোচনার সময় সম্ভবত বলেছিলাম সে অন্যদের সাহায্য করার জন্য বড় বড় পরিকল্পনা করে। সে হয়তো বলবে চলেন আমরা এটা করি ওইটা করি, হ্যাঁ, কোন একটা প্রবলেম হলো সমাজে, সোসাইটিতে, তখন বলবে যে চলেন এটার যেন আমরা কমপ্লেন করি, ওই ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে যাই, এই তদবির করি, ওনার অমুকের সাথে দেখা করি। সে সমস্যার বিরুদ্ধে লড়াই করতে চায়, একদম কাগজপত্র নিয়ে, কাগজ নিয়ে একদম অ্যাপ্লিকেশন লেখা শুরু করে দিবে। সে প্ল্যান করবে, অন্যায়ের বিরুদ্ধে লড়াই করতে চাইবে। হি মেক্স মানে জাইগ্যান্টিক প্ল্যান, জাইগ্যান্টিক বলবো না, গ্র্যান্ড প্ল্যানস, গ্রেট প্ল্যানস টু হেল্প আদার বাট নেভার ক্যারিজ দেম আউট। কিন্তু সেটা সে ক্যারি করবে না। তাহলে নাক্স কি করে? সে গ্রেট প্ল্যান বানায়, হ্যাঁ, সবাই মিলে হলিডেতে যাব, এখানে যাব, ওখানে যাব, ঘুরবো, মেলা কিছু প্ল্যান ট্যান বানাবে। সে বন্ধুকে বলবে যে চলো 7 দিনের ট্যুর প্ল্যান করি, প্ল্যান বানাই। কিন্তু যখনই সে আবার বাসায় ফিরে আসলো, এবার বাড়ি নিয়ে সে ব্যস্ত হয়ে গেল। ওই প্ল্যান ফ্ল্যান তখন আর তার মাথায় আসে না, তার কাছে কিছু আসে যায় না, প্ল্যান ওখানেই শেষ। তাহলে বাস্তবতা অনুযায়ী সে ক্যারি আউট করে না, সে অনুযায়ী সে কাজ করে না, খুবই কম ক্যারি আউট করে। পরিকল্পনাতেই তার আনন্দ, পরিকল্পনাতেই তার মহা আনন্দ। ঠিক আছে, এটা হলো প্ল্যানিং। বুঝতে পারলাম? এরপরে হচ্ছে থিওরাইজিং। হোয়াট ইজ থিওরাইজিং? থিওরাইজিং, থিওরাইজিং কে বলা যায় আর্সেনিকের জগৎ। এর অর্থ হলো তর্ক করা, যুক্তি বা তত্ত্ব খাড়া করা, সিদ্ধান্ত বানানো। রোগী তার অভিজ্ঞতা বা অসুস্থতাকে ব্যাখ্যা করার জন্য কারণ খোঁজার চেষ্টা করে। সে ব্যাখ্যা করে যে সে তার পেছনে, তার কষ্টের পেছনে একটা নির্দিষ্ট অর্থ বা যুক্তি জুড়ে দেয়। বুঝতে পারছেন? খুব ভালো করে বোঝেন। রোগী তার অভিজ্ঞতা বা তার অসুস্থতা ব্যাখ্যা করতে পারে এরকম একটা কারণ খোঁজার চেষ্টা করে, এবং সে ওটা খুঁজে বাহির করবে এবং ওটা দিয়ে আবার ব্যাখ্যাও করবে, এবং একটা নির্দিষ্ট অর্থ সেটার সাথে জুড়ে দিবে, একটা কিছু সেটার সাথে জুড়ে দিবে। যেমন রুগী বলতে পারে, রুগীরা এরকম কথা বলে, আপনার চেম্বারে সে বলবে, তখন আপনি কিন্তু এই রুগী নিতে পারবেন। রুগী বলে যে ডাক্তার সাহেব, আমার মনে হয় যে এই সমস্যাটা ওই দিনের ওই যে ঠান্ডা বাতাসের কারণে, ঠান্ডা বাতাস লাগার কারণে হয়েছে। কি বললো রুগী? রুগী বলছে যে ডাক্তার সাহেব, আমার মনে হয় এই সমস্যাটা ওই দিনের ঠান্ডা বাতাস লাগার কারণেই হয়েছে। এটাকে বলে থিওরাইজিং করা। এটা কিন্তু কোনো পরিকল্পনার অংশ নয়, এটা একটা তত্ত্ব। সে তার অসুস্থতার কারণ নিজে নিজে বিশ্লেষণ করছে, নিজে নিজে এক্সপ্লেন করার চেষ্টা করতেছে। বুঝতে পারছেন? রুগী বলে যে ডাক্তার সাহেব, আমাকে তাড়াতাড়ি ভালো হতে হবে, এর জন্য কি করতে হবে? রুগী নিজে যা, নিজেকে নিজে নিয়ে যা কিছু অনুভব করে তার একটা মিনিং দেওয়ার কারণে সে একটা যোগ করে। তাহলে থিওরাইজিং হচ্ছে এরকম একটা কারণ।
যেটা সে যোগ করে। আমাকে তাড়াতাড়ি ভালো হতে হবে, এর জন্য এটা করতে হবে, এটা করতে হবে, এটাও তার থিওরি। বুঝতে পারছেন? একটু ঠান্ডা মাথায় বুঝেন, খুব ইজি ভাবে আমি বলার চেষ্টা করতেছি। আবার অনেক রুগী এসে বলবে যে ডাক্তার সাহেব, আমার যা মনে হয় মানে এটা, আর মানে এরকম, মানে রুগীরা কিন্তু এইভাবে কথা বলা হয় যে আমার এরকম মনে হচ্ছে, আমার এটা মনে হচ্ছে, আমার এটা হতে, এরকম ধারণা, এই টাইপের কথা কিন্তু রুগী বলে। সে তার এক্স মানে এক্সপিরিয়েন্স এমন ভাবে বলে, ঠিক এই কথাগুলোই বলবে আপনার চেম্বারে এসে, যে এই টোনেই বলবে যে ডাক্তার সাহেব, আমার কাছে মনে হয়, আমার কাছে মনে হয় যে আমার গলা ব্যথা সবসময় ঠান্ডা থেকেই শুরু হয়। এটা কিন্তু দেখেন, এটা কিন্তু প্ল্যান না, প্ল্যান করে তো ঠান্ডা লাগছে না, সে একটা কারণ জুড়ে দিচ্ছে। একটা কারণ জুড়ে দেওয়া, এটা লিখে নেন, একটা কারণ জুড়ে দেওয়া মানে হচ্ছে থিওরাইজিং করা। সে বলছে এটা এভাবে হতে পারে বা হয়, বা এটা আমার সাথে সব সময় এরকম হয়, এগুলো হলো থিওরাইজিং। এই টাইপের ওয়ার্ডগুলো ইউজ করলে আপনারা থিওরাইজিং রুব্রিক্সটার কথা ভাববেন। এখন রোগী যে কারণটা বলল সেটা সঠিক হতে পারে, আবার তা ভুল হতে পারে, কিন্তু রোগী এটাকে সত্য বলে মনে করতেছে এবং এভাবেই সে ডাক্তারকে বোঝানোর চেষ্টা করে। এখন তার অসুস্থতা ঠান্ডা বাতাসের কারণে হয়েছে, এটা সত্যও হতে পারে আবার নাও হতে পারে। বেশিরভাগ ক্ষেত্রে সত্য না, ঠান্ডা বাতাস তো অনেকেরই লাগে, তাই না? এটা বৈজ্ঞানিকভাবে সত্য না যে ঠান্ডা বাতাস হলেই তার কান ব্যথা করবে, গলা ব্যথা করবে। কিন্তু পেশেন্ট যখন এরকম বলে, যে ভালো করে খেয়াল করেন, এখন কিন্তু আমি কথার মার প্যাচের মধ্যে চলে গেলাম, রুগীর টোনের মধ্যে, এগুলো নোট করতে হবে। পেশেন্ট যখন এরকম বলবে যে এই কারণেই এরকম হচ্ছে, এই কারণেই এরকম হচ্ছে, তাহলে এই বিষয়টাতে আমরা কি করি, সুপারস্টিশিয়াস, আমাদের একটা রুব্রিক্স আছে না, সুপারস্টিশিয়াস, পুরোনোদের মনে থাকার কথা, সুপারস্টিশিয়াস আমরা রুব্রিক্সটা নিয়ে নিই। আমি এটা একটু দিয়ে দিই আপনাদেরকে, সুপারস্টিশিয়াস মেসেজ করে থেকে দেয়, সুপারস্টিশিয়াস, এই রুব্রিক্সটা কিন্তু আমরা নিয়ে নিই। হ্যাঁ, অনেকে বলে যে ডাক্তার সাহেব, গত রাত্রে বাজারে গেছিলাম, বাজারে যে পুরি খাইছি বা ফুচকা খাইছি, তার কারণে আজকে আমার শরীরটা খারাপ হয়েছে। আমি ফুচকা খেয়েছি আর আমার কষ্ট শুরু হয়েছে, আমার অসুস্থতা শুরু হয়েছে, আমার অসুখ করছে, আমার পেট খারাপ হচ্ছে। এটা তো কোনো পাকা কথা হলো না, হলো? এটা কি কোনো ফ্যাক্ট হলো? শক্ত প্রমাণ তো এটা নাই। তবুও রোগী তার অসুস্থতাকে এই কারণের সাথে যুক্ত করে শান্তি পায়, এই বিষয়টাকে আমরা রুব্রিক্স ভাবে ধরি। কিন্তু বিষয়টা হলো এরকম যে এর ভিতরে এমনি থিওরাইজিং করতেছে যে আমি যদি ফুচকা না খেতাম তাহলে আমার এই কষ্টগুলো হতো না। দেখুন থিওরাইজিং এ থাকা ব্যক্তিরা কিভাবে কথা বলে, আমি ভালো করে বুঝাচ্ছি, 4-5 বার এই কথাগুলো বলবো কারণ খুবই কাছাকাছি কথা, কিন্তু দুটা দুই রুব্রিক্স। থিওরাইজিং এ থাকা ব্যক্তিরা কিভাবে কথা বলে, ডাক্তার সাহেব, হতে পারে আমার, আমি কালকে ফুচকা খেয়েছিলাম, এই জন্য আমার এই কষ্টটা হবে। লিখে নেন, ডাক্তার সাহেব, হতে পারে আমি ফুচকা খেয়েছি এই জন্য আমার এই কষ্টটা হয়েছে। এই যে ওয়ার্ড বলছে হতে পারে, এটা খুব ইম্পর্টেন্ট। হতে পারে, এটা ইম্পর্টেন্ট। আবার এই পার্সনটাই যদি বলতো যে ফুচকা খেয়ে আমার এই কষ্টটা হচ্ছে, তাহলে এটা হচ্ছে সুপারস্টিশিয়াস। বুঝতে পারছেন? হতে পারে যখন বলছে তখন এটা হচ্ছে থিওরাইজিং, সে থিওরি করছে যে ফুচকা খাওয়ার কারণে তার এই কষ্টটা হচ্ছে, তার পেট খারাপ হচ্ছে। ছোট্ট জায়গাতে আমরা দুটো রুব্রিক্সের মধ্যে ইয়ে করে না, যদি ভালো করে না বুঝতে পারেন আমাকে আবার বলেন, কিন্তু ভুল করেন না, ভুল করলে কিন্তু আপনি অন্য মেডিসিনের দিকে চলে গেলেন। এখন আরেকটা জিনিস আপনাদের একটু শেখায় দিই। আবার সে যদি বলে যে ডাক্তার সাহেব, এই ফুচকাওয়ালা খুব নোংরা ছিল, খুব নোংরা ভাবে আমাকে ফুচকা বানায় দিয়েছে, হ্যাঁ, ময়লা অবস্থায় আমাকে ফুচকা বানায় দিয়েছে, এই জন্যই আমার কষ্ট হয়েছে। ভালো করে বুঝেন, রুগী কি বলতেছে, ফুচকাওয়ালা নোংরা করে ফুচকা বানায় দিয়েছে, এই জন্যই আমার এই কষ্ট হচ্ছে। তাহলে আমরা কোন রুব্রিক্স নিব? এনি আইডিয়া? delusion, poison, blaming him. না, পয়জন। ডেলুশন, রং সাফার্ড, হি হ্যাজ রং।
ঠিক আছে, ডেলুশন রং সাফার্ড হি হ্যাজ রং, তাহলে আমরা তিনটা জিনিস কিন্তু শিখতে পারলাম। ঠিক আছে, তাহলে থিওরাইজিং হলো, থিওরাইজিং এ কি হলো, হতে পারে ফুচকা খাওয়ার জন্য, হতে পারে একটা কারণ সেখানে লিঙ্ক করে দিচ্ছে। থিওরাইজিং এ রুগী বলবে ডাক্তার সাহেব হয়তো ফুচকা খাওয়ার কারণেই আমার সমস্যাটা হয়েছে, হয়তো ওই দিন বাতাসে যাওয়ার কারণে আমার বাতাসটা লেগে গেছে, হয়তো ঠান্ডা বাতাস বইছিল ওই কারণে আমার এই সমস্যাটা হয়েছে। এখানে সে নিশ্চিত নয়, আনসার্টেন, সে কেবলমাত্র একটা সম্ভাবনা বা হাইপোথিসিস দাঁড় করানোর চেষ্টা করছে, বুঝলেন? আর সুপারস্টিশিয়াসে কি হচ্ছে, রুগী জোর দিয়ে বলবে যে ফুচকা খাওয়ার কারণেই এই রোগ হয়েছে। এখানে কিন্তু কোনো বৈজ্ঞানিক ভিত্তি নাই, এখানে কিন্তু কোনো ফ্যাক্ট নাই, তারপরও সে ওটাকেই ধরে নিয়েছে, এটা হলো সুপারস্টিশিয়াস। আর ডেলুশন রং সাপার্ট কি, ওই ফুচকাওয়ালা নোংরা ভাবে আমাকে ফুচকা বানাই দিয়েছে, এর ফলে আমার এই দশা, এটা হলো ডেলুশন রং সাপার। মানে সে মনে করছে যে অন্যের অন্যায় করা বা অন্যের খারাপ কিছুর কারণে তার ক্ষতি হয়েছে, অন্যের কারণে তার সে ক্ষতিগ্রস্ত হয়েছে, সে রং সাপার করছে। বুঝতে পারলেন? খুব ইজি, বোঝা গেল না নাকি? ইয়েস স্যার, ভালো গেল। জি স্যার, জি। এরপরে স্যার ওই যে কমপ্লেনিংটা কিভাবে নিব স্যার? কমপ্লেনিংটা আমি তো হাই সেন্সে ব্যাখ্যা করেছিলাম। কমপ্লেনিং মানে আমরা কমপ্লেন কখন করি, আমরা কমপ্লেন কখন করি আর আমরা কমপ্লেন কোথায় করি, এই দুইটা প্রশ্নের উত্তর দেন আপনি, তাহলে আমি আপনাকে ভালো করে বুঝাই দিচ্ছি। আমরা কমপ্লেন কোথায় করি আর কখন করি? কমপ্লেন আমরা করি সেই অথরিটির কাছে যে সলিউশন দিতে পারবে। ধরেন যে আপনার ইলেকট্রিসিটির প্রবলেম হলো বা আপনার ওয়াইফাই প্রবলেম হলো, আপনার ওয়াইফাই প্রবলেম হলে আপনি কমপ্লেন কি ইলেকট্রিক ডিপার্টমেন্টে দিবেন, ওয়াবদাতে দিবেন বা বিদ্যুৎ বিভাগে দিবেন? ডেফিনেটলি দিবেন না। তাহলে কমপ্লেন দিবেন আপনি নির্দিষ্ট অথরিটির কাছে, ঠিক আছে? আর কমপ্লেনের মধ্যে কি থাকে, একটা অভিযোগের সুর থাকে, হ্যাঁ। ওই কমপ্লেনিং ইমাজিনারি ইনজুরি, এটা কিন্তু পুরো ডিফারেন্ট একটা জিনিস। আমি যে জিনিসগুলো বোঝাচ্ছি আপনারা যেহেতু ওই বিষয়গুলোকে ডিপলি বোঝেননি, এই কারণে একটার সাথে একটা লিঙ্ক করে ফেলতেছেন। কিন্তু এখন আমি যেটা বললাম যে থিওরাইজিং, সুপারস্টিশিয়াস এবং ডেলুশন রং সাপার্ট, এই তিনটা কিন্তু একই টোনে রোগী কথা বলে, এই তিনটা একই জিনিস, এটা একটা একই কন্টেস্টের জিনিস। কিন্তু কমপ্লেনিং ইমাজিনারি ইনজুরি অফ, সেটার কন্টেস্টটাই আলাদা। ওখানে তো মনে করার কিছু নাই, রোগী ডাইরেক্টলি সেখানে কমপ্লেন করবে এবং সেই অথরিটির কাছেই করবে, যে অথরিটি তাকে ওটার সলিউশন দিতে পারবে। ঠিক আছে, এরপরে আমরা পরের ইয়েতে আসি, সেটা হচ্ছে পরের স্লাইডে আসি। পরের স্লাইড, পরের স্লাইড তো দিয়েছি, আপনারা একটু পড়েন। সেটা হচ্ছে এ পেশেন্ট টাইজ অফ এক্সপ্লেন, জাস্টিফাই। আচ্ছা আপনারা এটা পড়ে নেন, আমি এটা জিস্ট করে বলি। হ্যাঁ, তো থিওরাইজিং এর ক্ষেত্রে রুগী তার সাথে যা ঘটছে সেটাকে একটা পরিষ্কার এবং সহজ ব্যাখ্যা দেওয়ার মাধ্যমে জাস্টিফাই করার চেষ্টা করবে। আমি বুঝাতে পারলাম? তার সাথে যেটা ঘটবে সেটাকে একদম ক্লিয়ার করার জন্য এবং জাস্টিফাই করার চেষ্টা করবে। এটা মূলত একটা আইডিয়া বা একটা অনুমান, হ্যাঁ, স্পেকুলেশন যেখানে দেওয়া আছে, স্পেকুলেশন, হ্যাঁ, অনুমানের উপরে ভিত্তি করে তৈরি, যেটা সব সময় সত্য নয়। যেমন থিওরাইজিং এর মধ্যে আমরা সালফারকে দেখি, সালফার রোগীরা এসে বলে আমাদের কাছে, সালফার রোগীর এটা কমন কথা, আপনারা প্রায় অনেক সালফার রোগীকে পাবেন, এসে বলবে যে ডাক্তার সাহেব আমার মনে হচ্ছে আমি দিন দিন রোগা হয়ে যাচ্ছি। কি বলে রুগী এসে বলে যে ডাক্তার সাহেব আমার মনে হচ্ছে আমি দিন দিন রোগা হয়ে যাচ্ছি। আমাদের খুব সুন্দর একটা রুব্রিক্স আছে, কি বলেন তো? আমি রেপার্টরি ওপেন করতেছি না, আমি এখানে আপনাদেরকে দিয়ে দিচ্ছি। ডেলুশন থিন হি ইজ গেটিং, ডেলুশন থিন হি ইজ গেটিং। এই যে থিন, এটাই হলো একটা থিওরাইজিং। থিন হয়ে যাচ্ছে সে, আপনি তো তাকে দেখতেছেন, আপনি তাকে আরো 5 বার দেখেছেন, 10 বার দেখেছেন, তারপরে আপনি দেখে তাকে কিন্তু মনে হচ্ছে না যে সে রোগা হয়ে গেছে, সে পাতলা হয়ে গেছে, থিন হয়ে গেছে। কিন্তু তার কাছে মনে হচ্ছে, তার হাত পা দেখে রে আমার তো কিরকম পাতলা পাতলা লাগতেছে,
তাহলে কি সে একটা ব্যাখ্যা দাঁড় করানোর চেষ্টা করতেছে, এটাও একটা কিন্তু থিওরাইজিং। ডেলুশন থিন হি ইজ গেটিং, এটাও কিন্তু একটা থিওরাইজিং। আমি কি বুঝাতে পারতেছি আপনাদেরকে? বুঝেন একটা রুব্রিক্সের মধ্যে কিভাবে আরেকটা রুব্রিক্স ঢুকে থাকে। তাহলে থিওরাইজিং রোগী মূলত হোয়াই, কেন এবং হাউ, কিভাবে ঘটনা ঘটছে তা নিয়ে জাল কি বলে জাল কল্পনা করে। সে তার অসুস্থতাকে একটা যৌক্তিক কাঠামোর মধ্যে ফেলার চেষ্টা করে এবং সেটা দিয়ে সে একটা আন্ডারস্ট্যান্ডিং করে। তো আর্সেনিক কেন সবকিছুতে এরকম, কেন এবং কিভাবে খুঁজতে চায়, কেন হাউ এবং হোয়াই এবং হাউ কিভাবে খুঁজতে চাই, কি মনে হয় আপনাদের? আমরা পরের স্লাইডে যাই, তাহলে বুঝতে পারবো আর একটু ভালো। লিখে নেন, হ্যাঁ। প্ল্যানস মেক মেনি, অ্যাকশন ওরিয়েন্টেড, আইডিয়াস উইদাউট এক্সিকিউশন। স্লাইডটা খুব মনোযোগ দিয়ে পড়েন, একদমই মিস করবেন না, প্রত্যেকটা ওয়ার্ড মিস করবেন না, একদম সুন্দর করে পড়েন এবং লিখে নেন। প্ল্যান মেকিং, প্ল্যান মেকিং এর কাজ কি হলো? প্ল্যান মেকিং এর কাজ হলো, প্ল্যান মেকিং কে করতো? কোন মেডিসিন কে করে? নাজমুল স্যার। নার্স ভূমিকা। প্ল্যান মেকিং এর কাজ কি হলো? প্ল্যান মেকিং এর কাজ হলো, প্ল্যান মেকিং মানে কি? অ্যাকশন, তাই না? প্ল্যান মেকিং এ কাজ থাকবে, অ্যাকশন থাকবে, চিন্তা ভিত্তিক, কিন্তু সেখানে বাস্তবায়ন বা এক্সিকিউশন নাই, উইদাউট এক্সিকিউশন। দেখেন লেখা আছে উইদাউট এক্সিকিউশন। আর থিওরাইজিং কি? প্ল্যান মেকিং এ রুগী ভাববে যে আজকে এটা করব, এরপরে ওটা করব, তারপরে এটা করব, ওখানে যাব, অ্যাপ্লিকেশন দিব, এটা মানে তার মাথার মধ্যে শুধু পরিকল্পনা, কাজের পরিকল্পনা, পরিকল্পনাই ঘুরে। অন্যদিকে থিওরাইজিং হলো ব্যাখ্যা বা এক্সপ্লেনেশন, ব্যাখ্যা বা এক্সপ্লেনেশন ভিত্তিক একটা চিন্তা বা একটা আইডিয়া। এখানে কোনো এই থিওরাইজিং এ কিন্তু কোনো অ্যাকশন নাই, হ্যাঁ। রুগী তার কষ্টের একটা মিনিং বের করার চেষ্টা করে এবং একটা ব্যাখ্যা দাঁড় করিয়ে মানসিক আরাম বা রিলিফ পেতে চায়। যেমন ধরেন যে আমরা এই একটু আগে আমাদের ডক্টর শহীদুল ভাই বললেন যে ক্যারিড ডিজায়ার টু বি ক্যারিড ফাস্ট, হ্যাঁ। আমরা এই আর্সেনিকের আমরা প্রথম লেভেলে শিখে আসছি ক্যারিড ডিজায়ার টু বি ক্যারিড ফাস্ট আর্সেনিকের মধ্যে থাকে। তো সে হয়তো বলবে যে ডাক্তার সাহেব এমন কি কোনো ওষুধ নাই যা খেলে আমি একদম নিমিষেই ঠিক হয়ে যাবো? রুগী এসে বলে কিন্তু যে ডাক্তার সাহেব আপনার কাছে এমন কোনো ওষুধ নাই যা খেলে একদম এক নিমিষেই ঠিক হয়ে যাব? আমার তো মনে হয় নিশ্চয়ই এমন কোনো মেডিসিন আছে, আপনি তো ভালো করে পড়েন, ভালো করে দেখেন, হ্যাঁ। তাহলে এখানে সে চাচ্ছে না, বরং সে একটা থিওরি দিচ্ছে যে এমন কিছু থাকা সম্ভব, এমন নিশ্চয়ই কোনো একটা মেডিসিন আছে যেটা ক্যারিড ডিজায়ার টু বি ক্যারিড ফাস্ট দ্রুত তাকে ভালো করে ফেলবে। তো আমার মনে হয় যে আপনারা প্ল্যান মেকিং এবং থিওরাইজিং এর এই বিষয়টা, কনসেপ্টটা ক্লিয়ার হতে পেরেছে। থিওরাইজিং শব্দটা মূলত আসছে থিওরি থেকে, তাই না? থিওরি থেকে, থিওরি হয় কি বলে না, থিওরি কপ, খালি থিওরি কপচায়ও না, থিওরি বলো না। থিওরি সাধারণত একঘেয়েমি হয়, যেখানে তথ্য বা ফ্যাক্টের চেয়ে বেশি ব্যাখ্যাটাকে জরুরি করা। যেমন আমরা ছোটবেলা থেকে গল্প শুনে আসি যে এক ছিল রাজা আর এক ছিল রানী, তাই না? এই গল্পে কি, যার কোনো বাস্তব প্রমাণ নাই, ভিত্তি নাই, আমরা শুধু বর্ণনায় শুনছি, আমরা জানি না কোন রাজা আর কোন রানী, আমরা কিন্তু জানি না, কিন্তু আমরা শুনেই আসছি এক রাজা আর এক রানীর কাহিনী। তো আমরা আলোচনাগুলো করতেছি কিন্তু ওই বাচ্চার কেসের রেফারেন্স, বাচ্চার কেসটাকে রেফারেন্স হিসাবে আমরা কিন্তু ব্যাখ্যা করতে করতে সামনে আগাচ্ছি। এবং এই বিষয়গুলো কিন্তু বাচ্চাদের মধ্যে না, বড় মানুষের মধ্যেও পাওয়া যায়। তো আর্সেনিক পেশেন্টদের মধ্যে দুইটা স্টেট, আমি পরের স্লাইডে গেলাম, দুইটা স্টেট পাওয়া যায়, দুইটা অবস্থা, হ্যাঁ, দুইটা স্টেট পাওয়া যায়, এটা বোঝা খুব জরুরি। An arsenic patient has two states. Either he is at each with feeling of being well-being. এটা প্রথম স্টেট। আর দ্বিতীয় স্টেট হচ্ছে he become over anxiety about his health. তাহলে প্রথম স্টেটটা হলো at each. What is at each? এই অবস্থায়
রোগী নিজেকে সুস্থ মনে করে, অ্যাট ইজ ফিলিং থাকে, সে স্বাভাবিক ভাবে। ধরেন একজন আর্সেনিকের পেশেন্ট আপনার চেম্বারে আসলো, আপনার ক্লিনিকে আসলো, আমি ক্লিনিকই বলি তাহলে একটু ভালো শোনায়। আপনার ক্লিনিকে আসলো, আপনি তাকে ক্লিনিকেই আর্সেনিক বানাই ফেললেন, সে ক্লিনিক্যাল আর্সেনিক হয়ে গেল। সে এসে বসছে আপনার সামনে আর বলছে যে জলদি জলদি ডাক্তার সাহেব, জলদি জলদি ওষুধ দেন। হ্যাঁ, কিন্তু ক্লিনিকে আসার 4 দিন আগে বা 1 সপ্তাহ আগে সে কোন স্টেটে ছিল? সে আজকে আসছে হয়তো তার জ্বর ছিল বা তার অন্য কোনো সমস্যা সমস্যা ছিল, শ্বাসকষ্ট হচ্ছিল বা তার কোনো একটা কষ্ট ক্রনিক স্টেটে কনভার্ট হয়েছে। আবার অনেকে আসে অ্যাকুইট হয়েছে, সে ঠিক মতো বলতে পারছে না। সে আপনার কাছে আসছে, কিন্তু তার কষ্ট কবে থেকে শুরু হলো? হয়তো 15 দিন আগে থেকে বা 1 মাস আগে হয়েছে। তার কাছে মনে হচ্ছে যে ডাক্তার সাহেব কখনো, মানে রুগী বলতেছে যে ডাক্তার সাহেব কখনো কখনো আমার মধ্যে এক ধরনের ঘাবড়ানি, এক ধরনের অ্যাংজাইটি চলে আসে। হ্যাঁ, কখনো কখনো আমার মধ্যে হালকা মাথা ব্যথা হয়। হ্যাঁ, আমি এইভাবেই চলতে থাকতাম, এইভাবে চালায় নিতাম। এখন আমার খুব বেশি টেনশন হচ্ছে। এখন তো মনে হচ্ছে আমার আবার ব্লাড প্রেশার হয়ে গেল না, হয়ে গেল না তো। আমি অ্যালোপ্যাথি ডাক্তারের কাছে গেছিলাম, ব্লাড প্রেশারে আমার বিপি ধরা পড়েছে, আমার হাই ব্লাড প্রেশার হয়েছে। তো এখন আমার এই বিপি আবার খারাপ কিছু হবে না তো? এখন আমি ভাবলাম এটা থেকে বের হতে হবে। দেখেন এইভাবে রুগী কিন্তু কন্টিনিউয়াসলি তার স্টেট, মেন্টাল স্টেট কিন্তু চেঞ্জ হতে থাকে। এই জন্য রুগীর পূর্বের স্টেট সম্পর্কে আমাদের জানা দরকার। আমাদের কাছে রুগী আসলে আমরা কিন্তু এই কথাগুলো জিজ্ঞাসা করি। আমরা খুব কমনলি একটা প্রশ্ন করি যে আপনি কতদিন থেকে এই সমস্যা? এতদিন থেকে। তো এই 1 মাস ধরে আমার কাছে আসার আগ পর্যন্ত এই 1 মাস ধরে আপনি কেমন ছিলেন? এই প্রশ্নটা করলে আপনি তার ভেতরের যে ফিলিংস সেটা আপনি বুঝতে পারবেন। তো আর্সেনিকের ওই আমার কাছে আসার বা আপনার কাছে আসার 1 মাস আগের ফিলিংসটা কি হচ্ছে? ফিলিং অফ ওয়েল বিং স্টেট। কারণ সে তো আসেনি, কারণ সে ওয়েল বিং স্টেটে ছিল তাই আপনার কাছে আসেনি। দ্বিতীয় স্টেটটা কি? দ্বিতীয় স্টেটটা হচ্ছে অ্যাংশিয়াস অ্যাবাউট হিজ হেলথ। যখন তার কষ্ট ক্রনিক বা অ্যাকুইট হয়ে যায় তখন সে আর সহ্য করতে পারে না, সে অস্থির হয়ে আপনার কাছে চলে আসে। যে এসেই সে ভাবে যে আপনি তাকে দ্রুত এই পরিস্থিতি থেকে বের করে দিবেন, তাকে এই পরিস্থিতি থেকে দ্রুত বের হতে হবে। তাই আমরা আমাদের রুগীকে জিজ্ঞাসা করি, আমাদের করা উচিত যে আমার কাছে আসার আগে বা আমার ক্লিনিকে আসার আগে 1 মাস আগে আপনি কেমন ছিলেন? আর্সেনিক রোগীর শুরুর দিকে একটা সুস্থতার অনুভূতি, একটা ফিলিং অফ ওয়েল বিং, ইচ ফিলিং থাকে। পরে ধীরে ধীরে তা উৎকণ্ঠাতে রূপান্তরিত হয়। এটা কিন্তু আর্সেনিকের মধ্যে আমরা পাওয়া যায়। তাহলে দুটা স্টেট কিন্তু আপনার কাছে আর্সেনিকের পেশেন্টরা আসে। তবে এটা জরুরি না যে সবসময় ডিজিজ স্টেট নিয়ে আর্সেনিকের রোগী আপনার কাছে আসবে। যে কোনো একটা স্টেটে আপনার কাছে আসতে পারে, তবে ডিজিজ স্টেট নিয়েই বেশি আসে। আচ্ছা, এবার পরের স্লাইডে আমরা একটু চলে যাই।
ফার্স্ট স্টেট, এটা তো আলোচনা করলামই, তাও বলি। In first state, he is aware of his problem but does not feel that he need treatment, and he always ignores the advice of his family. কি বলছে? নো নিড ট্রিটমেন্ট, আমার ওষুধের প্রয়োজন নাই। এটা কে ডিসাইড করবে? রোগীর ওষুধের প্রয়োজন আছে না প্রয়োজন, এটা কে ডিসাইড করবে? ডিসাইড করবে তো ডাক্তার, ডিসাইড করার অথরিটি ডাক্তার। কিন্তু বেশিরভাগ পেশেন্টই এটা ডিসাইড করে, হ্যাঁ ডাক্তার সাহেব আমার কাছে মনে হয়েছে আমার তখন ওষুধের প্রয়োজন ছিল না, আমি ভাবলাম এমনি এমনি ঠিক হয়ে যাবে, রোগীরা এইভাবে বলে। আমি ভাবলাম এই 2 দিন তো হলো, আরো 2-4 দিন দেখি। হ্যাঁ, মানে পেশেন্ট কেন নিজেকে সবকিছু নিজে থেকে চিন্তা করতেছে? সে প্রথম স্টেটে ডাক্তারের কাছে এসে এই বিষয়গুলা নিয়ে কথা বলে দেখতে পারতো যে আমার ওষুধের দরকার আছে কি নাই, কিন্তু সে তো তা করেনি। এটাও কিন্তু পেশেন্টের একটা মেন্টালিটি। এই জন্য আমাদের কাছে স্পেসিফিক রুব্রিক্স আছে আমাদের রেপার্টরিতে। হোমিওপ্যাথি যে কত বিউটিফুল এবং কত চমৎকার এবং কত স্পেসিফিক, এত মডার্ন, আপনারা না স্টাডি করলে, না পড়লে এটা বুঝতে পারবেন না। এত চমৎকার রুব্রিক্স আছে। কিছু পেশেন্ট আছে যারা বাসায় বসে থেকে চিন্তা করে ফেলে যে আমি এমনি ঠিক হয়ে যাব, আমি নিজে নিজে সুস্থ হয়ে যাব। এটাও কিন্তু তার থিওরাইজিং, বুঝতে পারছেন? দেখেন থিওরাইজিং আর্সেনিকের মধ্যে কিভাবে ঢুকে থাকে। নিজে নিজেই ভাবে যে আমি ঠিক হয়ে যাব, তার কাছে মনে হয় যে ওষুধ নিয়ে কি হবে, ওষুধ খাই কি হবে। তো তার ফ্যামিলি মেম্বাররা যদি বলে যে যাও ডাক্তারের কাছে যাও, ওষুধ খায় আসো, সে কিন্তু ওই ফ্যামিলি মেম্বারদেরও অ্যাডভাইস কিন্তু ইগনোর করতে থাকে, বুঝতে পারছেন? তো আর্সেনিকের রোগীর সুস্থ থাকা এবং তীব্র অসুস্থ হয়ে পড়ার মাঝখানের পরিবর্তনটা আপনি কিভাবে ধরবেন, এটা এবার আমরা একটু দেখব। তো আর্সেনিকের প্রথম অবস্থার ফিলিংসটা হলো ফিলিং অফ ওয়েল বিইং, আর পরেরটা হলো ওভার অ্যাংশিয়াস, তাই না? অত্যন্ত দুশ্চিন্তা। এই দুইটা অবস্থাকে একসাথে বুঝতে হবে। এটা ভাবার কোনো কারণ নাই যে প্রথম অবস্থাতে আপনার কাছে আসবে না, আসতেও পারে। তো প্রথম অবস্থার বৈশিষ্ট্যগুলো একটু খেয়াল করেন। প্রথম পয়েন্টটা হচ্ছে অ্যাওয়ারনেস, সমস্যা সম্পর্কে সচেতনতা। রোগী জানে যে তার শরীরের ভিতরে কোনো সমস্যা, তার শরীরের ভিতরে কোন সমস্যা হচ্ছে, হ্যাঁ সেটা রোগী জানে, কিন্তু সে মনে করে যে এর জন্য চিকিৎসা করার প্রয়োজন নাই। ডাজ নট ফিল দ্য নিড ফর ট্রিটমেন্ট। এখানে রোগীর মানে চিকিৎসার দরকার আছে কি নাই সেটা ডাক্তার ঠিক করবেন, সেটা সে না। সে আর্সেনিক নিজেই সিদ্ধান্ত নেয়, নিজেই ডাক্তার হয়ে যায়, ডাক্তার হয়ে সিদ্ধান্ত নেয় যে আমার দরকার নাই। 2 নম্বর পয়েন্ট হচ্ছে যে নিজেই কারণ খোঁজা। সে হয়তো ভাবে একটু মাথা ব্যথা হচ্ছে, এটা ঠিক হয়ে যাবে, এর জন্য আবার ডাক্তারের কাছে যাওয়ার কি আছে। সে ঘরে বসে নানান ধরনের তথ্য মানে থিওরাইজিং করতে থাকে, তথ্য দাঁড় করাতে থাকে। সে মনে করে যে কোনো মতো সময় যদি একটু পারে, এই রাতটা পার করে দিতে পারলেই আমি সুস্থ হয়ে যাবো, এটাও কিন্তু তার থিওরি। আর 3 নাম্বার পয়েন্টটা হচ্ছে ইগনোরিং ফ্যামিলি অ্যাডভাইস, পরিবারের পরামর্শ উপেক্ষা করা। এই অবস্থায় তার পরিবারের সদস্যরা যদি তাকে বলে যে তুমি ডাক্তারের কাছে যাও, তাকে যদি পরামর্শ দেয় যে অমুক ডাক্তারের কাছে যাও, সে একদম কানেই তুলবে না। সে নিজের যুক্তিতে অনড় থাকবে যে এই তো ভালোই তো ছিলাম, আর একটু দেখি, ঠিক আছে? তাহলে এইখানে আমাদের একটা গুরুত্বপূর্ণ রুব্রিক্স চলে আসে, আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি। সেটা হলো ওয়েল সেজ হি ইজ ওয়েল হোয়েন ভেরি সিক। রুব্রিক্সটা লিখে নেন। ওয়েল সেজ হি ইজ ওয়েল হোয়েন ভেরি সিক, অর্থাৎ রোগী যখন বেশ অসুস্থ তারপরেও সে বলবে যে ভালো আছে। এটি রোগীর প্রথম দিকের ঘটনা। কেন্টের রেপার্টরি এবং পাঠকের রেপার্টরি, আপনারা এই যে দেখেন এখানে লেখা আছে, এই যে আর্সেনিকের পাশে দেখেন, এই যে এখানে দেখতে পাচ্ছেন ওয়েল সিজন, এই যে আর্সেনিকটা দেখেন, এখানে দেখেন কে লেখা আছে আর পিটিকে লেখা আছে। কে মানে কেন আর পিটিকে মানে হচ্ছে পাঠক, ঠিক আছে? কেন্ট এবং পাঠক উভয়ই এই বিষয়টা উল্লেখ করেছেন। এখানে 20টার মতো মেডিসিন আছে। কেন্টের রেপার্টরিতে আছে 14টা মেডিসিন, আর মডার্ন যে রেপার্টরি সিনথেসিস বা এগুলোতে এটাতে আরো বাড়ানো আছে। কিন্তু আমরা যেহেতু অথারদের জিনিসগুলো দেখি, এই কারণে আমরা কেন্টটাকেই মানে বেস ধরে আগাচ্ছি। হ্যাঁ, তো এখানে থাকা মেডিসিন গুলা কিন্তু নিজেরা এক একজন এক এক কারণে ভাবে যে আমি ভালো আছি অসুস্থ থাকা অবস্থায়। তো এক একজনের প্রেক্ষাপট ভিন্ন ভিন্ন থাকে।
তো আর্সেনিকের পেশেন্টের কাছে মনে হয় যে 2 মাস থেকে প্রবলেমটা চলছে, কিন্তু আমি এটার উপরে সেরকম গুরুত্ব দিইনি, ধ্যান দিইনি। আর আমি ভেবেছি যে প্রবলেমটা তো ঠিক মতোই চলছে, আমার তো কোনো সমস্যা হচ্ছে না, এটা ঠিক হয়ে যাবে। এখন প্রশ্ন হলো, ব্যক্তি কেন ভাবে যে সে ঠিক আছে, তার ওষুধের প্রয়োজন নাই? এটা একটা প্রশ্ন না? কেন আর্সেনিক ভাবে যে সে অসুস্থ না, তার ওষুধের প্রয়োজন নাই? ঠিক আছে, এই একটা রুব্রিক্স আছে, এটা একটু দেখে নেন পারফেক্ট ম্যাথমেটিকাতে। হ্যাঁ, এটা কেন্টেও আছে। তো রুব্রিক্সটা হচ্ছে ডেলুশন ওয়েল ফ্রান্সিস হিমসেলফ টু বি, এটা লিখে নেন, সিনথেসিস রেপার্টরিতে নাই। ডেলুশন ওয়েল ফ্রান্সিস হিমসেলফ টু বি। কেন্টের অরিজিনাল রেপার্টরিতে ফ্যান্সি শব্দটা দেওয়া আছে, ফ্যান্সি, FANCY। হ্যাঁ, যদিও নতুন সংস্করণগুলোতে এটাতে বাদ দেওয়া হয়েছে, কিন্তু ফ্যান্সি শব্দটা খুবই তাৎপর্যপূর্ণ। ফ্যান্সি বলতে কি বোঝায়? আপনি কোন কোন জিনিসকে আপনি ফ্যান্সি করেন? ফ্যান্সিতে জিনিসকে বাড়ানো হয়। যেমন মনে করেন যে আমি একটা বিজনেস শুরু করলাম, আমি প্রথমে 500 টাকা ইনভেস্ট করে বিজনেস শুরু করলাম, এরপরে প্রফিট হচ্ছে, ইনকাম হচ্ছে। হ্যাঁ, প্রফিট বাড়তে বাড়তে বিজনেস বাড়লো, তখন আমি ভাবলাম যে আমি 2000 টাকা ইনভেস্ট করব। এরপরে আরো আমার ব্যবসার পরিধি বাড়লো, আরো কেনা বেচা হলো, প্রফিট বাড়লো, আমি তখন করলাম কি 5000 টাকা ইনভেস্ট করলাম, এরপরে 10,000 করলাম। এই যে বাড়ালাম, এটাকে বলছে ফ্যান্সি। আমি বুঝাতে পারলাম? ফ্যান্সি মানে হলো কোনো কিছু কল্পনা করা বা মনের মাধুরে মিশিয়ে কোনো বিষয়কে সাজানো। রুগী যখন নিজেকে সুস্থ বলে ফ্যান্সি করে, তখন সে আসলে মনে এক কাল্পনিক জগতে নিজেকে সুস্থ বলে ধরে নেয়। আমার শরীর ঠিক আছে, সে সত্যকে আড়াল করে নিজের মনের মতন করে একটা ধারণা তৈরি করে যে তার আসলে কিছুই হয়নি। তো আর্সেনিক রুগীও ঠিক এইভাবে ফ্যান্সি করে। তার শরীর এখন ঠিক আছে এবং এই মুহূর্তে তার কোনো প্রয়োজন নাই, ওষুধের কোনো প্রয়োজন নাই। এখন প্রশ্ন হলো, সে এরকম ফ্যান্সি কেন করে? কেন তার এরকম ফ্যান্সি করার প্রয়োজন পড়ে? এমন কি জিনিস তার শরীরের মধ্যে আছে, এমন কি জিনিস তার মনের মধ্যে আছে বা তার বডিতে আছে যে তার শরীরে প্রবলেম হচ্ছে আর মাইন্ড বলছে যে না, তোমার বডি ঠিক আছে? এমন কি আছে, এটা আমরা একটু বোঝার চেষ্টা করি। তো অসুখ কার হয়েছে? অসুখ তো শরীরে হয়, তাই না? ধরেন যে রোগীর ব্যথা হয়েছে, আপনার হাতে ব্যথা হয়েছে, হাত কিন্তু সিগন্যাল দিচ্ছে যে বাপরে, খুবই কবজিতে খুব ব্যথা করতেছে, খুব কষ্ট হচ্ছে। হ্যাঁ, আমি তো এই কবজিতে তো মুভি করতে পারছি না, আমি তো কিছুই ধরতে পারতেছি না, আমি কাজই করতে পারতেছি না, আমার ওষুধের দরকার। কিন্তু মন বা মস্তিষ্ক ফ্যান্সি করছে। ফ্যান্সি বিষয়টা তো একটু আগে বললাম, অর্থ ফ্যান্সি করছে, আরে না, তোমার এখন ওষুধের দরকার নাই, তুমি ভালো আছো তো, কই ফুলে টুলে নিত। মন কিন্তু বলতেছে, মস্তিষ্ক কিন্তু বলতেছে, তাই কাজ তো করতে পারতেছো, যতটুকু করতে পারতেছো ততটুকু কাজ চালিয়ে যাও, এখন তোমার ওষুধ লাগবে না। তাহলে এখানে কষ্ট কে পাচ্ছে? হাত। আর মাইন্ড কি করছে? সে ফ্যান্সি করছে, সে বলছে যে তুমি এখন ঠিক আছো। এখন এমন কিছু হয়নি যে তোমাকে ডাক্তারের কাছে যেতে হবে, কাজ তো চালিয়ে নিতে পারছো। অর্থাৎ কষ্ট পাচ্ছে শরীর, শরীরের একটা অঙ্গ, আর মন সে সত্যকে অস্বীকার করছে। সে একটা কাল্পনিক স্বস্তির জগৎ তৈরি করেছে, সে ডাক্তারকে এড়িয়ে যেতে চায়, সে মনে করে এখনো পরিস্থিতি সামাল দেওয়ার মতন অবস্থা আছে, সে ইচ্ছা করলেই সামাল দিতে পারবে। ঠিক আছে, এরপরের স্লাইডটাতে আমরা চলে যাই। এরপরের স্লাইডে কি বলছে? ইন irritated tone. In irritated tone of voice, he tells them that he has no problem and they are unnecessary bothering about him. এবার বাড়ির লোকজন তো দেখছে যে রে বাপরে, তো কাজ করে না, অসুস্থ হয়ে আছে। বাড়ির লোকজন তাকে বারবার বলতেছে, এই যাও ডাক্তারের কাছে যাও, ডাক্তারের কাছে যাও, তোমার হাত ব্যথা করছে, তুমি 4 দিন ধরে কাশি দিচ্ছ, জ্বরে পুড়ে যাচ্ছ, তুমি কেন ডাক্তারের কাছে যাচ্ছ না? যাও ডাক্তারের কাছে যাও, ওষুধ খেয়ে নাও। তখন রুগীর মেজাজ খিটখিটে হয়ে যায়, সে বিরক্তিকর টোনে তখন উত্তর দিতে পারে, হ্যাঁ, আননেসেসারিলি সে আমাকে জ্বালায় না তো, বদার করো না তো, এইরকম এর মধ্যে সে চলে যায়।
তো এই রকম আর্সেনিকের বিষয়গুলা থাকে। এটাও কিন্তু এক ধরনের থিওরি, সে থিওরি বানাই ফেলছে, ফ্রেন্সিসটাও তার থিওরি। ঠিক আছে, তো আমরা এই বিষয়টা নিয়ে আরো বিস্তারিত আলোচনা করব, আমরা নেক্সট দিন এখান থেকে শুরু করব।